প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আদালতের কাঠগড়া থেকে ইতিহাসের কাঠগড়ায় তারেক রহমান। তিনি কি পারবেন বাংলাদেশের ত্রাতা হতে? আমরা মাঝে মাঝে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভালো আর্টিকেল বিশ্লেষণ করি। আমার নিজেরও যেহেতু এটি একটি কর্ম এলাকা, আমি দীর্ঘদিন কলাম লেখা থেকে আজকে যখন কোনো একটা ভালো আর্টিকেল দেখে সেটি নিয়ে একটু কথা বলবার বা বিশ্লেষণ করবার চেষ্টা করি। আজকে এই মুহূর্তেও আমরা একটি ভালো আর্টিকেল, প্রথম আলোয় প্রকাশিত আর্টিকেল আমরা বিশ্লেষণ করব। তারেক রহমান এখন ইতিহাসের কাঠগড়ায়, অথচ তারেক রহমানের আদালতের কাঠগড়ায় থাকবার কথা ছিল। কিন্তু আমি তার শত মামলার দিকে যাব না, বিশেষ করে একটি মামলার কথা যদি বলেন, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা। এই মামলাটির চার্জশিট দেওয়া হয়েছিল মূলত প্রথমে 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার বা সেই সময়ের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন সরকারের আমলে। সেই চার্জশিটে তারেক রহমানের নাম ছিল না। 2009 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, ক্ষমতায় আসবার পরে 2011 সালে একটি সম্পূরক চার্জশিট দেওয়া হয় এবং সেই চার্জশিটে তারেক রহমানের নাম যুক্ত করা হয়। জানি না রাজনৈতিক প্রতিহিংসা নাকি তদন্তের প্রেক্ষিতে, সেটি আইন জানে, ইতিহাস জানে, ভবিষ্যতে আরও অনেক ইতিহাস চর্চা হবে। সোজা কথা, তারেক রহমান 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় একজন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডে তিনি যখন পলাতক, বাংলাদেশের আদালত তাকে পলাতক ঘোষণা করেছিল, পলাতক ছিলেন এবং তিনি দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। সেই জায়গা থেকে পরিবর্তিত বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর আদালত সেই সম্পূরক যে চার্জশিটটা দেওয়া হয় 2011 সালে, সেই চার্জশিটটাকে অবৈধ ঘোষণা করে এবং তারেক রহমানকে বেকসুর খালাস দেয়। যাই হোক, তারেক রহমানের সত্যিকার অর্থে আদালত ফেস করেই দায়মুক্ত হওয়ার কথা, কিন্তু ইতিহাস তাকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। তিনি এখন আদালতের কাঠগড়ার আসামি নন, তিনি বাংলাদেশের এই মুহূর্তের প্রধানমন্ত্রী। এজন্যই তাকে বলা হচ্ছে যে তিনি কি পারবেন বাংলাদেশের ত্রাতা হতে। ইতিহাস সবাইকে সমান সুযোগ দেয় না, কিন্তু কাউকে কাউকে দেয়, সুযোগ দেয় এক একজন স্টেটমেন্ট বা রাষ্ট্রনায়ক হওয়ার। বাংলাদেশের রাজনীতিতে এখন সেই মহেন্দ্রক্ষণ, দীর্ঘ 17 বছরের নির্বাসন আর চড়াই উতরাই পেরিয়ে তারেক রহমান এখন দেশের শাসনভারের কেন্দ্রে। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি কেবল একজন প্রধানমন্ত্রী হিসেবে সীমাবদ্ধ থাকবেন, নাকি নিজেকে একজন সার্থক স্টেটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন? গতকাল প্রথম আলোয় প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক সৈমিত জয়দীপ একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কলাম লিখেছেন, যার শিরোনাম তারেক রহমানের সামনে স্টেটমেন্ট হওয়ার সুযোগ এসেছে। তারেক রহমানের সামনে চ্যালেঞ্জগুলো কি কি, কেন তাকে ত্রাতা বলা হচ্ছে এবং ইতিহাস থেকে তিনি কি শিক্ষা নিতে পারবেন কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। লেখক তার নিবন্ধের শুরুতেই জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকের একটি উদ্ধৃতি টেনেছেন। আহমদ ছফার বিখ্যাত বই যদ্যপি আমার গুরুতে রাজ্জাক সাহেব বলেছিলেন, ইতিহাস শেখ সাহেবরে স্টেটসম্যান ওইবার একটা সুযোগ দিছিল, তিনি এইটা কামে লাগে আবার পারলেন না। কেন এ কথাটি আজ প্রাসঙ্গিক? অর্থাৎ বঙ্গবন্ধুকে স্টেটসম্যান হবার সুযোগ দিয়েছিল ইতিহাস, কিন্তু বঙ্গবন্ধু সেই জায়গায় পারেননি। লেখক বলছেন, এই কলাম লেখক বলছেন, কেন এই কথাটি আজ প্রাসঙ্গিক? 1972 সালে সদ্য স্বাধীন দেশে যে বিপুল সম্ভাবনা তৈরি হয়েছিল, রাষ্ট্র ক্ষমতা গ্রহণের পর দিকপাল নেতারা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছিলেন। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন, ফলে তৈরি হয়েছিল চরম হতাশা। আজ 2026 সালে দাঁড়িয়ে তারেক রহমানও কি একই রকম এক সন্ধিক্ষণে নেই? 2026-এর জুলাই গণ অভ্যুত্থান
গণ অভ্যুত্থান বলা হয়, আমি বলি এটি ষড়যন্ত্র। জুলাই ষড়যন্ত্রের পরে 18 মাসের অস্থিরতা, মব কালচার আর রাজনৈতিক শূন্যতার পর মানুষ বিএনপিকে বেছে নিয়েছে। এই কলাম লেখক বলছেন, বাংলাদেশের রাজনীতি এখন একটি জ্বলন্ত স্ফুলিঙ্গের উপর বসে আছে। এই অবস্থায় তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে, তিনি কি অতীতের ভুল থেকে শিখবেন নাকি সেই পুরনো বৃত্তেই ঘুরপাক খাবেন। নিবন্ধের দ্বিতীয় অংশে লেখক একটি গভীর সত্য উন্মোচন করেছেন। বিএনপি 2/3 আসন নিয়ে বিজয়ী হয়েছে, কিন্তু এই জয় কি কেবল বিএনপির সাংগঠনিক শক্তির? লেখক বলছেন, না, মানুষ ভোট দিয়েছে কারণ তারা বিকল্প খুঁজছিল। জুলাই ষড়যন্ত্রের সময় প্রশ্ন উঠেছিল বিকল্প কি? তখন উত্তর ছিল তুমি ও আমি। কিন্তু 18 মাসে মানুষ দেখেছে মববাজি, ভাঙচুর, নারীর প্রতি অসম্মান আর আইনের শাসনের অভাব। এই চরম নৈরাজ্য থেকে বাঁচতে মানুষ স্থিতিশীলতা চেয়েছে। যখন ব্যালট বক্সে আওয়ামী লীগকে দেখেনি, তখনই মানুষ স্থিতিশীলতার আশায়, বহু আশা নিয়ে বিএনপিকে ভোট দিয়েছে। যে মানুষটাই ভোট কেন্দ্রে গেছে, মানুষ কম গেছে, কিন্তু যিনিই গেছেন তিনি বিএনপির উপর আশা খুঁজবার চেষ্টা করেছেন। এখানে একটি গুরুত্বপূর্ণ লাইন আছে এই লেখকের লেখায়, বিএনপি যতটা জিতেছে তার চেয়েও বেশি প্রকৃতপন্থী জনগণ তাকে জিতিয়েছে। অর্থাৎ মানুষ বিএনপির অতীত শাসনকাল নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও বর্তমানের ভয়াবহতা থেকে বাঁচতে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে বিএনপিকে এই বিশাল জন্মঋণ শোধের সুযোগ দিয়েছে। অতীত, বিএনপির একই সাথে অতীত আছে এবং বিগত 1.5 বছরে বিএনপির সারা দেশের তাণ্ডব, এই তাণ্ডব সত্ত্বেও শুধুমাত্র সাম্প্রদায়িকতার বিষ বাষ্প, নারীর প্রতি অবমাননা থেকে বাঁচতে জামাতের বিপক্ষে বিএনপিকে মানুষ ভোট দিয়েছে। জনগণের এই রায় আসলে একটি প্রচণ্ড চাপ। তারেক রহমানকে বুঝতে হবে এই সমর্থন চিরস্থায়ী নয়, এটি একটি সুযোগ দেশকে খাদের কিনারা থেকে টেনে তোলার। এখন আসা যাক আসল কথায়, তারেক রহমানের সামনে বাধার প্রাচীর আসলে ঠিক কতটা বড়। নিবন্ধে লেখক পরিষ্কার করে বলেছেন, আদর্শিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বা রাজনৈতিক কোনো দিক দিয়ে বাংলাদেশ এখন ঠিক অবস্থায় নেই। নির্বাচনের আগে অনেক সুন্দর কথা বলা যায়, কিন্তু ক্ষমতায় বসার পর বাস্তবতা ভিন্ন। লেখকের ভাষায়, দেশের এখন শুধু একজন নেতা প্রয়োজন নেই, প্রয়োজন একজন ত্রাতা। বাংলাদেশের প্রধান সংকট হলো রাজনৈতিক সংস্কৃতির অভাব। আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় থেকে দলটিকে গুপ্তজীবীদের দলে পরিণত করেছিল। বিএনপি কি একই পথে হাঁটবে? তারেক রহমান প্রবাসে থেকে যে সংযমী ও পরিপক্ক রাজনীতির বীজ বুনেছেন, বিএনপির তৃণমূলের নেতা কর্মীরা কি তা ধারণ করতে পারবে, নাকি জয়ের দম্ভে তারা আবার দুধের মাছিদের কবলে পড়বে? ক্ষমতায় থাকাকালীন বিরোধী মতকে শ্রদ্ধা জানানোই হলো বড় পরীক্ষা। তারেক রহমান কি পারবেন তার প্রতিপক্ষকে রাজনৈতিক স্পেস দিতে, নাকি তিনিও প্রতিহিংসার রাজনীতিতে জড়িয়ে পড়বেন? এখানে খুব গুরুত্বপূর্ণভাবে বলা হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষ আসলে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে কি স্পেস দিতে পারবেন, নাকি তিনিও প্রতিহিংসায় জড়িয়ে যাবেন? ত্রাতা হওয়ার প্রশ্নে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তিনি যদি জায়গা দিতে পারেন তাহলে তিনি ত্রাতা হতে পারেন, না হলে কিন্তু তিনি আস্থা করে ছুড়ে পড়বেন। লেখক সৈমিত জয়দীপ একটি অত্যন্ত দূরদর্শী পয়েন্ট তুলে ধরেছেন তার এই লেখায়। তিনি বলেছেন, একটি দেশের সবকিছু ঠিক হওয়া সম্ভব যদি রাজনীতি ঠিক হয়, আর রাজনীতি ঠিক করার দায়িত্ব কেবল সরকারের নয়, রাজনৈতিক দলের। বিগত শাসনামলে আমরা দেখেছি দল আর রাষ্ট্র একাকার হয়ে গিয়েছিল। ফলে দল যখন জনবিচ্ছিন্ন হয়, রাষ্ট্র তখন মুখ থুবড়ে পড়েছিল আওয়ামী লীগ শাসনামলে। তারেক রহমানকে এই ফাঁদ থেকে বাঁচতে হবে। তাকে কেবল প্রধানমন্ত্রী হিসেবে নয়, দলীয় প্রধান হিসেবে দলকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন তা একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সহায়ক হয়। নিবন্ধের শেষে একটি গুরুত্বপূর্ণ সতর্কবাণী আছে। আজকের জয় আগামীকালের পরাজয়ের কারণ হতে পারে যদি নেতা কর্মীরা জনগণের স্বার্থের পরিপন্থী কাজ করে। 2001-2006 মেয়াদের নেতিবাচক প্রচারণাকে মোকাবেলা করার একমাত্র পথ হলো কাজে প্রমাণ করা যে এই তারেক রহমান অনেক বেশি পরিণত এবং দূরদর্শী। এই তারেক রহমান সেই তারেক রহমান নয়।
সৈমিত জয়দীপের এই বিশ্লেষণ আমাদের এই বার্তায় দেয় যে তারেক রহমানের সামনে আজ ইতিহাসের সেই বিরল সুযোগ, যা বঙ্গবন্ধু বা জিয়াউর রহমান পরবর্তী সময়ে খুব কম নেতায় পেয়েছেন। তিনি কি কেবল ক্ষমতার স্বাদ নেবেন, নাকি আগামী 50 বছরের বাংলাদেশের ভিত্তি গড়ে দেবেন? তিনি কি স্টেটসম্যান হতে পারবেন? বাংলাদেশের কোটি কোটি মানুষের চোখ এখন তার দিকে। ইতিহাস যেমন সুযোগ দেয়, তেমনি ইতিহাস নিষ্ঠুরভাবে বিচারও করে এবং সুযোগ কেড়ে নেয়। তারেক রহমান সেই বিচারে উত্তীর্ণ হতে পারবেন কিনা, সেটাই এখন দেখার বিষয়। আপনাদের কি মনে হয়, তারেক রহমান কি পারবেন এই বিপুল জনপ্রত্যাশা সামাল দিতে? কমেন্ট করে আমাদের জানান। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।